সবাই স্টার্ট করি রিস্ক অ্যান্ড রিটার্ন থেকে। চ্যাপ্টারের নাম রিস্ক অ্যান্ড রিটার্ন, তোমাদের বইয়ের সেকেন্ড চ্যাপ্টার। রিস্ক অ্যান্ড রিটার্নের সংজ্ঞাটাতে বলো প্রথমে। আগে ঝুঁকি কাকে বলে? ঝুঁকি কাকে বলে? অনিশ্চয়তা, অনিশ্চয়তা, আনসার্টেনিটি। যদি কোনো একটা জায়গায় তুমি যদি ইনভেস্ট করো, বিনিয়োগ করো, তাহলে সেখানে থেকে সেখানে যতটুকু হারিয়ে যাওয়ার, সম্পত্তি হারিয়ে যাওয়ার অনিশ্চয়তাটাকে বলা হয় রিস্ক। আমি কি বলছি? কোনো একটা জায়গায় তুমি যদি বিনিয়োগ করো, সেই বিনিয়োগের ক্ষেত্রে সম্পত্তি হারিয়ে যাওয়ার যে অনিশ্চয়তা, সেটাকেই বলা হয় কি? রিস্ক। ঠিক আছে? এক কথায় সম্পত্তি যেটা হারাই যাবে, অনিশ্চয়তাটা, একটা যে আয় পাওয়ার বা আয় হওয়ার যে অনিশ্চয়তা। রিটার্ন কি? বিনিয়োগের বিপরীতে যে হারে তুমি আয় করবা। দেখো, আমি একটা শব্দ বারবার বলতেছি, হার। হার শব্দটা উল্লেখ এখানে আমি বারবার উল্লেখ করতেছি কেন? কারণ আমরা এখানে রিটার্ন, রিটার্ন শব্দটা দ্বারা অলওয়েজ একটা হারকে বোঝানো হয়, শতকরা। ঠিক আছে? শতকরাকে বোঝানো। তাহলে রিটার্ন জিনিসটা হচ্ছে কি? বিনিয়োগের বিপরীতে যেই হারে তুমি আয় করবে, সেটাকে বলা হয় কি? রিটার্ন। এখন আমরা এখানে যে সূত্রগুলো আমি লিখে দিছি, এই সূত্রগুলো মুখস্থ রাখার জন্য বা মনে রাখার জন্য তোমাদেরকে আমি কতগুলো ওয়ে বলে দিচ্ছি যে কীভাবে মনে রাখবে। ফার্স্ট অফ অল, এখানে স্টিল নাও শুধু আমি সূত্রের একটা পোর্শন লিখে দিছি, মানে এক কথায় বলতে পারো একটা সেক্টর, আরও একটা সেক্টর বাকি আছে এখানে, যে সিএপিএম মডেলের যে অংশটুকু, ওই অংশটুকু এখানে আমি এখনো টাচে আনিনি, ওটা আলাদা সেক্টর, ওটা আমি আলাদা পড়ে যাব। এখন আপাতত এই সেক্টরটা নিয়ে কথা বলি। এই সিস্টেমের মধ্যে প্রথমে আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি প্রবাবিলিটি এবং ইয়ার। দুইটা সেক্টর আমি ভাগ করছি। একটা নোট মাথায় রাখো অথবা লিখে রাখো খাতায় পারলে, যে প্রবাবিলিটি অলওয়েজ গুণ হয়, ইয়ার অলওয়েজ ভাগ হয়। এই নোটটা একটু লিখে রাখো। প্রবাবিলিটি অলওয়েজ গুণ হয়, ইয়ার অলওয়েজ ভাগ হয়। প্রবাবিলিটি অলওয়েজ গুণ হয়, ইয়ার অলওয়েজ ভাগ হয়। বই আছে একটু সবাই বই থেকে একটা ম্যাথ বের করে রাখো, যাতে আমি বুঝাইতে আমার সুবিধা হবে। বলতেছি এই 1 নম্বর অঙ্কটা বের করে রাখতে হবে। পেজ নাম্বার 149, পেজ নাম্বার 149, প্রবলেম 1, প্রবলেম 1, প্রবলেম 1। একটু করে দেখো। ফার্স্ট অফ অল আগে প্রবাবিলিটির সাইডটা নিয়ে কথা বলি। প্রবাবিলিটির ম্যাথের ক্ষেত্রে প্রশ্নের মধ্যে কি কি দেয়া থাকবে? প্রশ্নে তোমার কাছে ধরো স্টক এ বা স্টক বি এরকম করে কতগুলো রিটার্ন দেয়া থাকবে, আয়ের হার দেওয়া থাকবে, রিটার্ন। একটু করে 1 নম্বর প্রশ্নতে দেখো, ওখানে স্টক এ দিয়ে পার্সেন্টেজ দিয়ে কতগুলো রিটার্ন দিয়ে দিছে।
33%, 20%, 15%, 0% দিয়ে দিছে না? Yes, sir. এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কি আরআই রিটার্ন দেওয়া আছে। আবার তাদের পাশে প্রবাবিলিটি দিয়ে কতগুলো সম্ভাবনা দেওয়া আছে, ঠিক আছে না? Yes, sir. 0.10, 0.20, 0.40, 0.30 দেওয়া আছে না প্রবাবিলিটি? Yes, sir. তোমাকে যদি এক্সপেক্টেড রিটার্ন যদি বের করতে হয়, এক্সপেক্টেড রিটার্ন, তাহলে এক্সপেক্টেড রিটার্নটা তুমি কিভাবে বের করবে? প্রবাবিলিটি দেয়া থাকলে প্রতিটা রিটার্নের সাথে যার যার প্রবাবিলিটি গুণ করবে, সেগুলো গুণ করার পরে সেগুলো সবগুলো যোগ করে দিবে। যেমন ধরো এই অঙ্কটার কথা যদি আমি যদি চিন্তা করি, তাহলে 0.3033 ইনটু প্রবাবিলিটি আছে কত? 0.10। এরপরে 0.20 ইনটু 0.20 যোগ 0.15 ইনটু 0.40 প্লাস 0 ইনটু কত? 0.30। তাহলে দেখো তো এইগুলো সবগুলো হচ্ছে কি আরআই, তাই না? Yes, sir. আর এগুলো হচ্ছে কি সবগুলো পিআর। তাহলে যার যার রিটার্নের সাথে তার তার প্রবাবিলিটি আমি গুণ করে সবগুলো কি করে দিছি? যোগ করে দিছি, সামেশন করছি। এইজন্য আমি এখানে লিখছি কি সামেশন আরআই। এতটুকু ঠিক আছে কি? Yes, sir. বুঝা গেছে? Yes, sir. এখন প্রশ্নে যদি প্রবাবিলিটি দেয়া না থেকে যদি বছর দেয়া থাকে, প্রবাবিলিটি দেয়া না থেকে যদি বছর দেয়া থাকে, যেমন ধরে নাও মনে মনে ধরে নাও প্রবাবিলিটির জায়গায় সাল দেওয়া আছে 2003, 2004, 2005, 2006 এভাবে করে সাল দেওয়া আছে, প্রবাবিলিটি দেয়া নেই, ওগুলো মাথা থেকে ফেলে দাও। সাল দেওয়া আছে, রিটার্ন বরাবরই ধরে নাও এভাবে দেওয়া আছে 0.33, 0. কত? 20, 0.15, 0.0. এরকম সাল দেওয়া আছে আর রিটার্ন দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্সপেক্টেড রিটার্ন কিভাবে বের করব? তখন করব এইভাবে, এক্সপেক্টেড রিটার্ন ইকুয়াল টু 0.33, 0.20, 0.15, 0 ডিভাইডেড বাই 4. n ইয়ারের ক্ষেত্রে যদি বছর দেয়া থাকে। তাহলে আমি কি বলছি একটু আগে? প্রবাবিলিটি অলওয়েজ গুণ হয়, ইয়ার অলওয়েজ কি হয়? ভাগ। দেখো প্রবাবিলিটির সময় সব সময় রিটার্নের সাথে কি হয়েছে? গুলো গুণ হয়েছিল। এখানে বছরটা কি হয়ে গেছে? রিটার্নের সাথে ভাগ হয়ে গেছে না? এইজন্য এই যে রিটার্ন ডিভাইডেড বাই কি? n। এটা হচ্ছে কি এক্সপেক্টেড রিটার্নের হিসাব, ঠিক আছে না? এখন দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র কি? রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কয়ার ইনটু কি? এখন এই জিনিসটাকে দুই ভাবে করা যায়। এক, তুমি চাইলে সূত্রে অনুযায়ী মান বসাই ডিরেক্ট করতে পারো, অথবা এটাকে ট্যাবল আকারেও করা যায়। এখন এই জিনিসটা ডিপেন্ড করে কে কিভাবে বেশি কমফোর্টেবল। কথাই বুঝতে পারছো? অনেকেই দেখা যায় কি ক্যালকুলেটরে মান বসানোর সময় মানগুলো বসাইতে গিয়ে ভুল করে। তাদের ওই ক্ষেত্রে ক্যালকুলেশন ট্যাবলের মাধ্যমে করাটা একটু ভালো। কথাই বুঝতে পারছো? ধরে নাও আমি ক্যালকুলেশন ট্যাবলটা অ্যাভয়েড করি, আমি সূত্রের মাধ্যমে করাচ্ছি। যে অঙ্কটা এখন আমি ধরছি, সেখানে এক্সপেক্টেড রিটার্ন আসছে কত? 13.3%, তাই না? Yes, sir. এটা আসছে, আনসারে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, আমার রিটার্নগুলো কি কিছু না, আমি একটু এখানে লিখে রাখতেছি। 33%, 15%, 20% প্রথমে, 20%, 15%, এরপরে কত? 0। 0.
এগুলা ছিল রিটার্ন, ঠিক আছে না? আমি ক্যালকুলেশন করে এক্সপেক্টেড রিটার্ন আমার বের হয়েছে 13 কত পার্সেন্ট? 3%। এখন আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে দেখো মাথায় রাখবে সূত্র অনুযায়ী, সূত্রটা মাথায় রাখলে হচ্ছে, বাকি বাকিগুলো দেখা যাবে না। প্রথমে কে আছে? RI RI, দ্যাট মিন্স এরা আছে, তাই না? তাহলে দেখো তো সিগমা ইকুয়াল টু RI মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কয়ার ইনটু কি PI, এটা হচ্ছে কি আমার সূত্র। RI তাহলে প্রথমে কে আছে? 0.33, ঠিক আছে? এক্সপেক্টেড রিটার্ন কত বের হয়েছে? 0.13, ঠিক আছে না? তাহলে RI মাইনাস এক্সপেক্টেড রিটার্ন বসানো হয়েছে। yes sir এরপরে কি আছে? হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার বসাইছে না? yes sir পাশে ইনটু দিয়ে কে আছে? PI প্রবাবিলিটি। আচ্ছা আমার প্রবাবিলিটি গুলো আমি একটু লিখে রাখি। 0.10 ছিল স্যার প্রথমটা কত? 0.10 10, এর পরেরটা 20, এর পরেরটা 40 30, হ্যাঁ 40, এর পরেরটা 0.30 30। আচ্ছা এরপরে তাহলে প্রথমটার জন্য আমার প্রবাবিলিটি কত? 0.10 10, তাহলে 0.10, একটা শেষ। yes sir সেকেন্ডটা, আবার সেকেন্ডের জন্য এটা ফার্স্টেরটা গেল, হ্যাঁ সেকেন্ডের জন্য 0. কত? 20 আবার কি এক্সপেক্টেড রিটার্ন 133 হোল স্কয়ার, সেকেন্ডটার প্রবাবিলিটি কত? 0.20 আবার 3 নাম্বারটার জন্য রিটার্ন কত? 0.15, এক্সপেক্টেড রিটার্ন 0.133 133 হোল স্কয়ার, এটার জন্য প্রবাবিলিটি কত? 0.140 4 নাম্বারটাতে 0 মাইনাস 0.133 হোল স্কয়ার ইনটু প্রবাবিলিটি হচ্ছে কত? 0.30 ঠিক আছে, এটার উপর আমরা কি করে দিব? হোল রুট এই হচ্ছে কি আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন এটাকে ক্যালকুলেটরে হিসাব করতে হবে। আপনাকে বুঝতে পারছো? yes sir ক্যালকুলেটরের হিসাবটা আমি দেখাই দেব, তুমি টেনশন নেই। আগে জাস্ট অঙ্কের প্যাটার্নটা একবার মাথায় ঢুকাই, অঙ্কের প্যাটার্নটা মাথায় ঢুকাই, ক্যালকুলেটরের হিসাবটা আমি দেখাই দেব। তাহলে সূত্র অনুযায়ী জাস্ট মানগুলো বসাইছি, এতটুকুই কাজ। বুঝে না মনে হয়? না বুঝলে বলো। মনে রাখবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে যাওয়ার আগে আলটিমেটলি আমাকে কি করতে হবে? এক্সপেক্টেড রিটার্নটা বের করতে হবে, কারণ আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভিতরে আমার এক্সপেক্টেড রিটার্নের মানটা ব্যবহার হবে। yes sir রিটার্নগুলো প্রশ্নে দেওয়া আছে, এক্সপেক্টেড রিটার্নটা তুমি বের করছো। প্রশ্নের প্রতিটা রিটার্ন থেকে এই তুমি যে আনসারটা বের করছো ওগুলো প্রত্যেকটা থেকে এটা কি হবে? বিয়োগ হবে। যার রিটার্নের সাথে তার প্রবাবিলিটি কি করতে হবে? গুণ করতে হবে। বুঝতে পারছো? বসো, ঠিক আছে? আচ্ছা বসো। আচ্ছা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত বুঝছো কিনা বলো? yes sir এতটুকু বুঝছো? না বুঝলে বলো। বুঝে গেছি। আচ্ছা এরপরে এটা গেল প্রবাবিলিটিতে। যদি বছর দেয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ এন্ড দিয়ে ভাগ। তাহলে আবার একটা দেখো, আমি প্রবাবিলিটিগুলোকে ইয়া করে দিই। ঠিক আছে না? yes sir দেখো তো ঠিক আছে কিনা?
যদি প্রবাবিলিটি না থাকে, প্রবাবিলিটির জায়গায় আমি সাল চিন্তা করতে বসলাম 2003, 2004, 2005, 2006, এই চারটা সাল মাথা রাখতে বলছি। প্রবাবিলিটি নাই, কি দেওয়া আছে? সাল দেওয়া আছে 2003, 2004, 2005, 2006। তাহলে সেই ক্ষেত্রে গিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি রকম হবে? সবগুলো এই যে দেখো রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন, এই যে দেখো তো এখানে রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কয়ার হইছে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ সবগুলো কি করতেছি? এই যে যোগ যোগ। করতেছি, যোগ করে n minus 1 দ্যাট মিন্স কত? 4 minus 4 1, minus 1 এই যে 4 minus 1। কোশ্চেন আসতে পারে স্যার এটা করছেন, এটা কেন করেন না? কোশ্চেনটা আসতে পারে না স্যার আপনি এটা করছেন, এটা কেন করেন না? এখানে আছে কখন করব এটা? দেখো এখানে অতীত অতীত ইনফরমেশন আর ফিউচার ইনফরমেশন, পাস্ট ইনফরমেশন এন্ড ফিউচার ইনফরমেশনের উপর ডিপেন্ড করে। এখন ওইভাবে আমি না বলে আমি তোমাদেরকে একটা সোজাভাবে মাথা রাখার সিস্টেম দিয়ে দিচ্ছি। যদি প্রশ্নে যদি সাল দেওয়া থাকে, সাল 2003, 2005, 2006 এভাবে যদি দেয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে এখানে হবে কি n-1 যদি সাল দেওয়া থাকে। আর যদি ইয়ারগুলো যদি সিরিয়ালি দেওয়া থাকে, সিরিয়াল বলতে কিভাবে 1 2 3 4 এভাবে যদি দেয়া থাকে, সাল না দিয়ে ইয়ার দিয়ে লিখে দিল কি 1 2 3 4 এভাবে দিল, তখন সেই ক্ষেত্রে এখানে হবে কি n। ওগুলোকে ফিউচার ইনফরমেশন বলা হয়, 1 2 3 4 যেগুলো আছে ওগুলোকে, আর এগুলাকে পাস্ট ইনফরমেশন বলা হয়। আমার কথাটা কি বুঝতে পারছো? যদি প্রশ্নে যদি একটু করে নোট দিয়ে লিখে রাখতে পারো, তাই যদি সাল দেওয়া থাকে তাহলে হবে কোনটা? এটা। আর যদি সিরিয়াল অর্থাৎ ইয়ার দিয়ে 1 2 3 4 এভাবে যদি দেয়া থাকে তখন হবে কোনটা? এটা। মনে থাকবে? প্রশ্নে যদি সাল দেওয়া থাকে এরকম করে, তখন সূত্র হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে এটা। আর যদি বছর যদি 1 2 3 4 এভাবে যদি থাকে, তখন সূত্র হবে এটা। সেকেন্ড সোর্স অফ সূত্রগুলো যদি একটু মাথায় থাকে, অঙ্কগুলো ইজি হয়ে যাবে। ঠিক আছে না? আচ্ছা এবার আসো, এরপরে আমরা সিবিএ তে আসি। তোমরা সবাই স্ট্যাটিস্টিক্স অলরেডি পড়ছো না? স্যার। স্ট্যাটিস্টিক্স অলরেডি কিন্তু থার্ড এন্ড ফোর্থ সেমিস্টারে কিন্তু অলরেডি পড়ে ফেলছো। জি স্যার। তোমাদের থার্ড সেমিস্টারে একটা চ্যাপ্টার ছিল, যে চ্যাপ্টারের নাম ছিল মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। Yes, sir. হ্যাঁ একদম এটা পুরাটার উপর একসাথে, একদম পুরো জিনিসটার উপর উঠে। তো ওখানে একটা চ্যাপ্টার ছিল মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। ওই চ্যাপ্টারে তোমরা মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই দুটো সম্পর্কে তোমাদের প্রথম ধারণা পাওয়া। মেজার্স অফ ডিসপারশন, মেজার্স অফ ডিসপারশন যে চ্যাপ্টারটা ছিল, ওই চ্যাপ্টারে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে ওখানে আইডিয়া। তো ওখানে সেম জিনিস বাট বের করার সিস্টেমটা একটু আলাদা, ঠিক আছে? ওখানেও তোমরা কি বের করছো? সিবি বের করছো না? ওখানে লিখছিলে এরকম সিগমা ডিভাইডেড বাই এক্স বার, এক্স বার দ্বারা কি বের হইতো? মিন বের হইতো। মিন সিগমা দ্বারা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হইতো, এক্স বার দ্বারা কি বের হইতো? মিন বের হইতো। এই ঠিক একই জিনিস। এখানে এক্সপেক্টেড রিটার্ন দ্বারা কিন্তু ওই মিনটাকেই বোঝানো হচ্ছে, গড়কেই বোঝানো হচ্ছে। কথা কি বুঝতে পারছো? তো সিগমা সিবি ইকুয়াল টু কি? সিগমা ডিভাইডেড বাই এক্সপেক্টেড রিটার্ন ইনটু 100। এটা
তুমি প্রবাবিলিটি দিয়ে বের করো আর ইয়ার দিয়ে বের করো, সেম কোনো পরিবর্তন হবে না। কথা কি বোঝা গেছে? এরপরে আসো পোর্টফোলিও। আমি একটা কথা বলি ফার্স্ট অফ অল, আমি এখন তোমাদেরকে সূত্র বোঝাচ্ছি, আমি তো এটা আশা করতেছি না যে তোমরা 100% বুঝবা, কখনোই এভাবে ডিরেক্টলি বললে সূত্র বললে 100% মাথায় থাকে না, কিন্তু যখন একটা ম্যাথ করবে তখন ওটা কমপ্লিট একটা আইডিয়া পেয়ে যাবে যে সূত্রগুলো কীভাবে দিচ্ছে, আর প্র্যাকটিস করলে এটা আরও ভালোভাবে সেট হয়ে যাবে। ঠিক আছে, প্র্যাকটিস করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তো টেনশন করার কোনো কারণ নেই। এরপরে আসি পোর্টফোলিওতে। বলো পোর্টফোলিও মানে কি বোঝায়, বলতে পারবে কেউ? হ্যাঁ স্যার, মানে একাধিক প্রকল্প রাখা যেন একটা প্রকল্প লসের সম্মুখীন হলে যেন বাকিগুলো দিয়ে মিটা কভার করা করা যায়। যায়। ভেরি গুড। পোর্টফোলিও মানে জিনিসটা হচ্ছে কি, পরে লিখতে হবে, সমস্যা নেই, লেখাটা বলতে হবে, লেখাটা সবার হয়ে আছে, বুঝেন? পোর্টফোলিও জিনিসটা হচ্ছে কি, যে আমি আমার ইনভেস্টমেন্টগুলোকে এক জায়গায় বিনিয়োগ না করে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে দাও। দেখো ধরে নাও, ওই দিন একটা কোম্পানির নাম বলছিলাম না, হ্যাঁ ফারজানা হ্যাঁ, ফারজানা চকলেট, ফারজানা চকলেট কোম্পানি, তাই না? ডেরি মিল্ক, হ্যাঁ, ফারজানা ডেয়ারি মিল্ক চকলেট কোম্পানি, ঠিক আছে না? আরে ফেমাস হয়ে যাবে। আচ্ছা, এখন ধরে নাও সামি চকলেট কোম্পানিতে, ধরো সাপোজ লিও সামি কোম্পানিতে কি করছে, ইনভেস্ট করছে। আমার নামের যে কোম্পানি আছে ওখানে কি করছে, ইনভেস্ট করছে সামি কোম্পানি। এখন ওইটা লসের সম্মুখীন, পুরো টাকাটা কি করছে এখানে ইনভেস্ট করছে, এখন ওইটা কি হচ্ছে, লসের সম্মুখীন হচ্ছে, তাহলে ওর পুরো টাকাটা গায়েব হয়ে যাবে না? কিন্তু ও যদি এই কাজ করতো, লিও যদি এই কাজ করতো যে কিছু সামি কোম্পানিতে ইনভেস্ট করছে, কিছু ফারজানা ডেয়ারি মিল্কে ইনভেস্ট করছে, তাহলে ফারজানা ডেয়ারি মিল্ক যদি কি হয়, লাভবান যদি হয়, তাহলে আমারটা লস হলে ওর ইনভেস্টমেন্ট কি থাকতেছে, ঠিক রাখতেছে, মানে ঠিক রাখতেছে না? হয়ে যাচ্ছে। বুঝছে কি না? এই ওর নাম দোষণ দিয়ে দাও। আচ্ছা, এক কথায় পোর্টফোলিও জিনিসটা কি বোঝায়, যে তুমি তোমার ইনভেস্টমেন্টটাকে এক জায়গায় ইনভেস্ট না করে একাধিক জায়গায় ইনভেস্ট করা, যাতে একটাও যদি লস হয় তাহলে বাদ বাকিগুলো দিয়ে সেটা তুমি কভার করতে পারো। তুমি যদি তোমার ইনভেস্টমেন্টটাকে সবগুলোকে যদি এক জায়গায় যদি ইনভেস্ট করো তাহলে ঝুঁকির পরিমাণটা বেশি থাকে। কথাই বোঝা গেছে, যে তুমি যদি কি করো এক জায়গায় যদি ইনভেস্ট করো তাহলে সেই ক্ষেত্রে ঝুঁকির পরিমাণটা কি থাকে, বেশি থাকে। লস হইলে তোমার পুরো ইনভেস্টমেন্টটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু যদি পোর্টফোলিও যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার কি একটা যদি লস যদি হয় তাহলে বাদ বাকিগুলো যদি তুমি কি করতে পারবে, তোমার লসটা কভার করতে পারবে। তাহলে পোর্টফোলিও হওয়ার জন্য ম্যান্ডেটরি হচ্ছে একাধিক প্রকল্প। তাহলে পোর্টফোলিও হওয়ার জন্য ম্যান্ডেটরি জিনিস হচ্ছে কি, একাধিক প্রকল্প। এখন একাধিক প্রকল্প যদি হইতে হয়, তুমি যখন একাধিক প্রকল্পে যখন ইনভেস্ট করবে তখন সেই ক্ষেত্রে ওখানে ওয়েট তৈরি হবে। ওয়েট জিনিসটা কোথায় পড়ছো? ওয়েট জিনিসটা আমরা স্যার আগের চ্যাপ্টারে কস্ট অফ ক্যাপিটালে যে ওখানে ওয়েট পড়ছো না? ওয়েট জিনিসটা কিভাবে তৈরি হইতো? টোটাল ক্যাপিটাল দিয়ে আমি ইন্ডিভিজুয়ালি ভাগ করতাম। হ্যাঁ স্যার। ওয়েটটা এভাবে তৈরি হয়েছে না? ধরে নাও 5 লক্ষ টাকা আছে আমার কাছে, ইনভেস্টমেন্ট হচ্ছে কি 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকাকে আমি 5 লক্ষ না, ধরে নাও 4 লক্ষ টাকা এক জায়গায় তুমি 2.5 লক্ষ টাকা ইনভেস্ট করছো, আরেক জায়গায় তুমি 1.5 লক্ষ টাকা ইনভেস্ট করছো। একটা এ প্রজেক্ট, একটা কি বি প্রজেক্ট। টোটাল 4 লক্ষ টাকা আছে, 4 থেকে 2.5 লক্ষ টাকা এক জায়গায়, 1.5 লক্ষ টাকা আরেক জায়গায়। তাহলে আমার এবার ওয়েট বের করার জন্য এটাকে 4 লক্ষ দিয়ে একটু ভাগ করতে হবে। এটা ভাগ করে দেখো কত আসে। আই থিংক
625 আর এটাকে যদি করি 375 আছে। হ্যাঁ হ্যাঁ স্যার 375 ঠিক আছে, আমার দুইটা প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্টে আমি 2.5 লক্ষ টাকা ইনভেস্ট করছি, আর একটা প্রজেক্টে আমি 1.5 লক্ষ টাকা ইনভেস্ট করছি। তাহলে সেই ক্ষেত্রে আমার টোটাল ক্যাপিটালের 62.5%, আমার টোটাল ক্যাপিটাল কত পার্সেন্ট? 100%। এই টোটাল 100% ক্যাপিটালের 62.5% আমি প্রজেক্ট এ তে ইনভেস্ট করছি, আর 37.5% আমি বি তে ইনভেস্ট করেছি। ঠিক আছে না? জি স্যার। তাহলে পোর্টফোলিও হওয়ার জন্য অবশ্যই একের অধিক প্রকল্পতে ইনভেস্ট করতে হবে, যার মধ্যে অবশ্যই টোটাল ইনভেস্টমেন্ট হবে 100%, সেটাকে ভাগ করে করে তুমি ওই প্রকল্পতে কি করছো? ইনভেস্ট করছো। রিস্ক না থাকার জন্য না, রিস্কের পরিমাণ কমে যাবে। শোনো, তুমি ইনভেস্ট করলেই ঝুঁকি আসবে, এটাই এটা কি চিরন্তন সত্য। ঝুঁকি ব্যতীত কখনো কোনো কি হয় না, ইনভেস্টমেন্ট হয় না। কথা কি বুঝে গেছে? ঝুঁকি থাকবে, কথা ঝুঁকির পরিমাণ কমানো, এটা হচ্ছে কি শুধু পোর্টফোলিওর উদ্দেশ্য। তাহলে পোর্টফোলিওতে এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও আমরা কিভাবে বের করব? এই সূত্রটার মাধ্যমে এক্সপেক্টেড রিটার্ন এ ইনটু এক্সপেক্টেড রিটার্ন সরি ডাব্লিউ প্লাস এক্সপেক্টেড রিটার্ন বি ওয়েট অফ বি। ঠিক আছে, এক্সপেক্টেড রিটার্ন গুলো তুমি কিভাবে বের করবা? এই যে যেমন ধরো এই অঙ্কটাতে দেখো, 1 নাম্বার অঙ্ক যেটা আমি দেখাচ্ছিলাম, 1 নাম্বার অঙ্ক। এই 1 নাম্বার অঙ্কতে ওখানে স্টক কয়টা দেওয়া আছে? দুটো দেওয়া আছে না, সাথে প্রবাবিলিটি দেওয়া আছে। প্রবাবিলিটি এখন এক্সপেক্টেড রিটার্ন এ ইনটু প্রবাবিলিটি দিয়ে, সরি ওখানে রিটার্ন দেওয়া আছে এবং প্রবাবিলিটি দেওয়া আছে, তাই না? তাহলে আমি স্টক এ এর জন্য যে রিটার্নটা দেওয়া আছে সেটার সাথে প্রবাবিলিটি যদি গুণ করি, তাহলে আমার এক্সপেক্টেড রিটার্ন এ বের হয় না? ইয়েস স্যার। দেখো বুঝতেছো তো? স্টক এ এর জন্য যে রিটার্নটা দেওয়া আছে সেটার সাথে আমি প্রবাবিলিটি গুণ করলে আমার কি আসবে? এক্সপেক্টেড রিটার্ন এ আসবে না? ইয়েস স্যার। বুঝতে পারছো কি? ইয়েস স্যার। স্টক বি এর জন্য যে রিটার্নটা দেওয়া আছে তার সাথে আমি প্রবাবিলিটি যদি গুণ করি, তাহলে আমার এক্সপেক্টেড রিটার্ন বি আসবে না? ইয়েস স্যার। দুইটা এক্সপেক্টেড রিটার্ন পাওয়া গেছে। হ্যাঁ স্যার। প্রশ্নের মধ্যে যদি পোর্টফোলিওর ম্যাথ হয়, আমি আবারও বলতেছি একটু দেখো, ধৈর্য ধরো। মেইন জিনিস তোমাদের এই চ্যাপ্টারের মেইন জিনিস হচ্ছে কি এটা পোর্টফোলিও, তো একটু ভালো করে বুঝো। প্রশ্নে যদি আমার পোর্টফোলিওতে যদি যাইতে হয়, যদি আমার পোর্টফোলিওর ম্যাথ যদি করতে হয়, ম্যান্ডেটরি হচ্ছে কি এই ওয়েট ব্যতীত আমি পোর্টফোলিওতে আসতেই পারবো না। আমার কথাটা কি বুঝে গেছে? ওয়েট ব্যতীত আমি পোর্টফোলিওতে আসতেই পারবো না। দ্যাট মিন্স আমার ওয়েটটা কি ম্যান্ডেটরি। তো প্রশ্নের মধ্যে আমার কোন স্টকে কত ইনভেস্ট করছি সেটা প্রশ্নের মধ্যে দেয়া থাকবে, সেটা প্রশ্নের মধ্যে দেয়া থাকবে। যেমন আমি এখন বলতেছি যে টোটাল 4 লক্ষ টাকা স্টক এতে, আর 2.5 লক্ষ বিতে 1.5 লক্ষ। তো এটা দিয়ে আমি ওয়েট বের করছি, ইয়েস স্যার। ঠিক আছে না? এরকম ভাবে যদি আমার ওয়েটটা যদি দেওয়া থাকে, তাহলে আমার এক্সপেক্টেড রিটার্ন এ এবং এক্সপেক্টেড রিটার্ন বি আমি বের করছি, ওই ওয়েট দিকটা দিয়ে আমি এটা বের করতে পারবো না? ইয়েস স্যার পারবো। দেখো বুঝতেছো? প্রশ্নে এগুলো দেওয়া আছে, কিন্তু আমি তার থেকে এই ওয়েট দুইটা বের করছি, ডাব্লিউ এ ডাব্লিউ বি। এই আবার এদিকে এক্সপেক্টেড রিটার্ন এ এক্সপেক্টেড রিটার্ন বি বের করছি। দেখো তো এক্সপেক্টেড রিটার্ন এ ডাব্লিউ এ এক্সপেক্টেড রিটার্ন বি ডাব্লিউ বি সবগুলো মান এখন আমার বের হয়ে আসছে না? তাহলে এটা আমি বের করতে পারবো না? পারবো। ঠিক আছে? আবার আসতেছি আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেন আছে, ওখানেও আনসার আছে, আমি বলতেছি ওগুলো নিয়েই আমি আনসার কথা বলতেছি। এখন
ধরে নাও কি আমার প্রশ্নের মধ্যে ইনভেস্টমেন্ট এগুলো বলে দেওয়া নাই। নাই। আমার কি নাই? Investment ইনভেস্টমেন্ট বলে সম্পর্কে কোনো কিছু প্রশ্নে বলে দেয়া নাই। ইনফরমেশন একটু বেশি ক্যাপচার করতে সময় লাগে। প্রশ্নের মধ্যে ইনভেস্টমেন্ট সম্পর্কে কোনো কিছু বলে দেয়া নাই। যদি বলে দেওয়া যদি না থাকে তাহলে এই 100% কে সমানভাবে যতগুলো স্টক আছে ততগুলোতে ডিভাইড করে দিতে হবে। আমি কি বলছি? প্রশ্নে যদি ইনভেস্টমেন্ট সম্পর্কে যদি কোনো কিছু এই অ্যামাউন্টগুলো যদি কোনো কিছু বলে দেওয়া না থাকে তাহলে 100% কে যতগুলো স্টক দেয়া থাকবে ততগুলোর মধ্যে সমানভাবে ডিভাইড করে দিতে হবে। তাহলে এখন ধরে নাও এই স্টকগুলো বলে দেয়াই নাই, তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে যেহেতু দুইটা স্টক আছে তাহলে আমার ওয়েট কত কত হবে? 50% 50%, ঠিক কি না? আমি কি বলছি দেখো, বুঝছো কি? আমার ইনভেস্টমেন্টগুলো বলে দেয়া নাই। যদি বলে দেয়া যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে 100% কে সমানভাবে যতগুলো স্টক আছে সবগুলোতে কি করে দিতে হবে? ডিভাইড করে দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে 100 কে দুইটা স্টকের মধ্যে যদি আমি ডিভাইড করে দিই 50-50, যদি তিনটার মধ্যে যদি ডিভাইড করি 0.33 0.33 0.33 0.33